আয়াতুল্লাহ আলী খামেনির শোক সমাবেশে মানুষের ঢল, আমেরিকার ধ্বংস আর প্রতিশোধের স্লোগানে উত্তাল ইরান। ইসরায়েলের হিটলিস্টে ইরানি দুই শীর্ষ নেতার নাম, ভয়াবহ এই চক্রান্ত রুখে দিল কারা? ফিলিস্তিনিদের একের পর এক ধর্মীয় স্থান দখলে নিচ্ছে ইসরায়েল, অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে তো মুসলিম দেশটি? আমেরিকার ধ্বংস আর প্রতিশোধ স্লোগানে উত্তাল তেহরানের গ্র্যান্ড মসাল্লা প্রাঙ্গণ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানাচ্ছে লাখো ইরানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ভালোভাবে সম্পন্ন করতে ইরানকে 7 দিনের ছুটি দিয়েছে আমেরিকা। তবে মার্কিন প্রেসিডেন্টের এসব মিষ্টি কথায় আস্থা নেই ইরানের। হামলার শঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না তেহরান। হরমুজ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আমেরিকার ধ্বংস হোক আর প্রতিশোধ স্লোগানে উত্তাল তেহরানের গ্র্যান্ড মসাল্লা প্রাঙ্গণ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানাচ্ছে লাখো ইরানি। আমরা প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানাতে এসেছি, কিন্তু আমরা অবশ্যই তার রক্তের প্রতিশোধ নেব। এখানে উপস্থিত প্রত্যেকেই তাদের সর্বোচ্চ নেতা হত্যার বিচার চায়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ভালোভাবে সম্পন্ন করতে ইরানকে 7 দিনের ছুটি দিয়েছে আমেরিকা। এটাকে আমেরিকার মহানুভবতা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্টের এসব মিষ্টি কথায় আস্থা নেই ইরানের। হামলার শঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন শেষ বিদায় জানাচ্ছে তেহরান, তখনও হরমুজ প্রণালীতে সামরিক হস্তক্ষেপের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। এই অভিযোগ সামনে এনে ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ওই জলপথে ইরান ছাড়া অন্য কারো সামরিক হস্তক্ষেপ চলবে না। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকে হরমুজের নয়া ব্যবস্থাপনা নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তার কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে রাজধানী তেহরানে লাখো মানুষের ঢল। বিশ্ব নেতাদের উপস্থিতি এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ইরানে শুরু হয়েছে 7 দিনব্যাপী রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান। ইরানি কর্তৃপক্ষ মনে করছে, প্রথম 3 দিনেই তেহরানের 2 কোটির বেশি মানুষ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হবে। বিশ্লেষকদের মতে এই আয়োজন শুধু একটি জানাজা বা দাফনের প্রক্রিয়া নয়, বরং বিশ্ববাসীর উদ্দেশ্যে ইরানের রাজনৈতিক ও সামাজিক সংহতির এক শক্তিশালী বার্তা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরান আক্ষরিক অর্থেই পরিণত হয়েছে জনসমুদ্রে। শনিবার ভোর থেকেই ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের সামনে লাখ লাখ মানুষ জড়ো হতে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্র আরো বিশাল আকার ধারণ করতে থাকে। কর্তৃপক্ষের ধারণা, প্রয়াত সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে প্রথম 3 দিনে কেবল তেহরানেই 2 কোটি মানুষের সমাগম হতে পারে। এটি হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম। শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের প্রথম দিনটি ছিল বিদেশি রাষ্ট্রপ্রধান, কূটনীতিক, ধর্মীয় নেতা এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য নির্ধারিত। শনিবার ও রোববার সাধারণ মানুষের জন্য অনুষ্ঠান স্থল উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, শনিবার ভোর 6টার দিকে ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের প্রধান ফটক খুলে দেওয়ার পরপরই নামে মানুষের অভূতপূর্ব ঢল। অনেকেই আগের দিন সন্ধ্যা থেকেই গ্র্যান্ড মোসাল্লার বাইরে অবস্থান করছিলেন, যাতে প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করার সুযোগ হাতছাড়া না হয়। অনুষ্ঠান স্থলে জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিনের ওপর তার পরিচিত কালো পাগড়ি রাখা হয়েছে। একই স্থানে হামলায় নিহত তার পরিবারের অন্যদের মরদেহ রাখা আছে। মাত্র 14 মাস বয়সী খামেনির নাতনি জাহরা মোহাম্মদী গোল পায়েগানির ছোট্ট কফিনটিও রাখা হয় সেখানে। শ্রদ্ধা জানাতে আসা বহু মানুষের হাতে হাতে কালো পতাকা ও লাল ব্যানার, যা শিয়া ঐতিহ্যে আত্মত্যাগ এবং প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় সমবেত জনতাকে। মাঝে মাঝেই শোনা যাচ্ছে আমেরিকা নিপাত যাক এবং প্রতিশোধ স্লোগান।
বিপুল এই জনসমাগম কেন্দ্র করে রাজধানী জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে সীমিত করা হয়েছে যান চলাচল। একই সাথে অনুষ্ঠান স্থলের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। নিরাপত্তাজনিত কারণেই বর্তমান সর্বোচ্চ নেতা এবং খামেনির ছেলে মোস্তফা আলী খামেনি প্রকাশ্যে বাবার শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন না। ইসরায়েল তাকে হত্যার হুমকি দেয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরানি সূত্র জানিয়েছে। এদিকে খামেনির শেষ বিদায়ের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা শুক্রবারই তেহরানে পৌঁছান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমামোলি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভতেদ ইলমাজ এবং রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এদিন তেহরানে জড়ো হন। চীন, ভারত, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত হন। বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও এদিন খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানায়। ইরান সরকার ঘোষিত সূচি অনুযায়ী আগামী সোমবার তেহরান থেকে খামেনির শোকযাত্রা ধর্মীয় নগরী কোমে পৌঁছাবে। পরের দিন তার মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে। সেখানে জনসাধারণের অংশগ্রহণে পৃথক শোকানুষ্ঠানের পর খামেনির মরদেহ আবার ইরানে ফিরিয়ে এনে তার জন্মস্থান মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। পর্যবেক্ষকদের মতে 1989 সালে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর ইরানে এত বড় পরিসরের শোক সমাবেশ আর দেখা যায়নি। সে সময় প্রায় 1 কোটি মানুষ অংশ নিয়েছিলেন। এবারের জনসমাগম সেই সংখ্যাকেও ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বিশাল এই আয়োজনের মধ্য দিয়ে কার্যত ইরান, আমেরিকা, ইসরায়েল সহ গোটা বিশ্বকে এই বার্তাই পৌঁছে দিতে চাইছে যে নিজেদের দেশ ও নেতার প্রশ্নে ইরানের মানুষ সব সময় ঐক্যবদ্ধ এবং এই ইরানকে পরাস্ত করা অসম্ভব। মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার আড়ালে চলছিল এক রক্তক্ষয়ী চক্রান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন তেহরানের সাথে যুদ্ধবিরতির চেষ্টা করছিল, ঠিক তখনই ইরানের প্রধান 2 আলোচক পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে হত্যার ছক কষে ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চলাকালেই ইরানের প্রধান 2 আলোচককে হত্যার এক রক্তক্ষয়ী চক্রান্ত করেছিল ইসরায়েল। তেল আবিবের মূল উদ্দেশ্য ছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে চিরতরে সরিয়ে দেওয়া। প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে আসে বিপজ্জনক পরিকল্পনার এসব বিস্ফোরক তথ্য। মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা ছিল এই 2 শীর্ষ নেতা হত্যার শিকার হলে ধূলিসাৎ হয়ে যাবে সমঝোতার সকল চেষ্টা। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে দ্রুত হস্তক্ষেপে বাধ্য হয় ওয়াশিংটন। ইরানের হাই প্রোফাইল নেতাদের বাঁচাতে কী পদক্ষেপ নিয়েছিল ট্রাম্প প্রশাসন? যুদ্ধের শুরু থেকেই ইরানের শীর্ষ নেতাদের খতম করা ছিল ইসরায়েলের অন্যতম প্রধান সামরিক কৌশল। কিন্তু আলোচনা চলাকালীন গুরুত্বপূর্ণ 2 ইরানি আলোচককে হত্যা করা হলে ভেস্তে যাবে শান্তি প্রক্রিয়া। তাই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলকে সরাসরি অনুরোধ করা হয় তারা যেন 2 ইরানি নেতাকে কোনোভাবেই টার্গেট না করে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে তেহরানের কাছে বিশেষ সতর্কবার্তাও পাঠায় ওয়াশিংটন। সেখানে বলা হয় তেহরান যেন আরাগচি ও গালিবাফের নিরাপত্তা সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। বিভিন্ন সূত্রে দাবি যুক্তরাষ্ট্রের চাপেই ইসরায়েল তাদের হিট লিস্ট থেকে 2 ইরানি নেতার নাম বাদ দিতে বাধ্য হয়েছিল। জীবনের ঝুঁকি মাথায় নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেয় ইরানের প্রতিনিধি দল। তবে ফেরার পথে গালিবাফের বিমানটি বড় ধরনের বিপদে পড়ে। গোয়েন্দা তথ্যের বরাতে জানা যায় 2টি ইসরায়েলি যুদ্ধ বিমান ইরাক সীমান্ত পেরিয়ে ইরানি আকাশে ঢুকে পড়েছিল ওই বিমানটিকে ধ্বংস করার জন্য। কিন্তু ইরানের তরফ থেকে জরুরি বার্তা পেয়ে বিমানটি মাশহাদ শহরে জরুরি অবতরণ করায় হামলা থেকে বেঁচে যান গালিবাফ। ইরানি নেতাদের হত্যার ষড়যন্ত্র ও এসব তথ্যের সত্যতা নিয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব না। মার্কিন গোয়েন্দা তথ্য ভিন্ন ইঙ্গিত দিলেও প্রকাশিত প্রতিবেদনগুলো নিয়ে ওয়াশিংটনের ইসরায়েলি দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকালীন লক্ষ্য এক থাকলেও পরে 2 পুরনো মিত্রের মধ্যে তৈরি হয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব। সাময়িক চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী সচল করা ও যুদ্ধ থামাতে মরিয়া ছিল ওয়াশিংটন। অথচ অন্যদিকে শান্তি প্রক্রিয়াকে নিজেদের জন্য বড় বিপর্যয় হিসেবে দেখছিল ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহু ও তার উগ্রপন্থী নীতি নির্ধারকদের ভয় ছিল চুক্তি সফল হলে কোটি কোটি ডলারের তহবিল পাবে তেহরান, আর সেই টাকায় আরও শক্তিশালী করবে নিজেদের পরমাণু কর্মসূচি।
ইরানে এখন চলছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি। শোকের আবহ থাকলেও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ইরান জুড়ে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে। আয়াতুল্লাহ খামেনি বেঁচে না থাকলেও তার পুত্র মুজতবা খামেনির নেতৃত্বে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াচ্ছে তেহরান। এই নতুন নেতৃত্ব ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ককে দুর্বল হতে দেয়নি, বরং আরও সুসংহত করেছে। অন্যদিকে প্রধান মিত্র ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখতে না পারায় খোলাখুলিভাবে সামনে এসেছে মার্কিন প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণ। গাজায় চলমান যুদ্ধের মধ্যে এবারে অধিকৃত পশ্চিম তীরেও নতুন করে উত্তেজনা বাড়ছে। শুধু সামরিক অভিযান নয়, এবারে বিতর্কের কেন্দ্রে এসেছে ফিলিস্তিনের ঐতিহাসিক মসজিদ, ধর্মীয় স্থাপনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের নিয়ন্ত্রণ। ফিলিস্তিনিদের অভিযোগ, একের পর এক পবিত্র স্থান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে মুসলিমদের প্রবেশ ও ধর্মীয় কর্মকাণ্ড সীমিত করেছে ইসরায়েল। এসব ঘটনায় নতুন করে তৈরি হয়েছে নানা বিতর্ক। বিস্তারিত থাকছে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে। গাজা ধ্বংস করার পর এবার ফিলিস্তিনের পশ্চিম তীরে আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে ইসরায়েল। এবার সেখানকার মসজিদ সহ মুসলিমদের পবিত্র স্থানগুলো দখলে নিচ্ছে ইসরায়েলের প্রশাসন। ঐতিহ্যবাহী মসজিদ কিংবা নবীদের স্মৃতিচিহ্নিত স্থান সবখান থেকেই বের করে দেওয়া হচ্ছে ফিলিস্তিনি মুসলিমদের। দেশটির এমন আচরণে অনেকটা স্পষ্ট যে তারা সম্পূর্ণ ফিলিস্তিনকে গ্রাস করে নিতে চাইছে। প্রাচীন শহর হেব্রনের আল ইব্রাহিমি মসজিদ একসময় মুখর থাকত ফিলিস্তিনিদের পদচারণায়। সেখানে এখন শুধুই লোহার দরজা আর করা পাহারা। ইসরায়েলি কর্তৃপক্ষ এই ঐতিহাসিক শহরে প্রায় 106টি লোহার গেট স্থাপন করেছে। অভিযোগ উঠেছে এগুলো শুধুমাত্র ফিলিস্তিনের মুসলিমদের ধর্মীয় রীতিনীতি পালনে বাধা দিচ্ছে। 1990-এর দশকের চুক্তি লঙ্ঘন করে পশ্চিম তীরের এই পবিত্র স্থানে সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাত থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। ফলে আল ইব্রাহিমি মসজিদ আজ এক চরম সংকটের মুখে। মসজিদের ভেতর এখন আর আগের মতো ইবাদতের পরিবেশ নেই। প্রতিনিয়ত চলছে ইসরায়েলি বাহিনীর নির্মাণ কাজ, যা এই ঐতিহাসিক কাঠামোর মূল রূপ বদলে দিচ্ছে। আল ইব্রাহিমি মসজিদ বিশেষ করে 7 অক্টোবরের পর থেকে তীব্র এবং দ্রুতগতিতে ইহুদিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ইসরায়েলি দখলদাররা এই পবিত্র স্থানকে ইহুদি উপাসনালয়ে রূপান্তর করতে সময়ের সাথে পাল্লা দিচ্ছে। তারা এখানকার মূল বাসিন্দাদের তাড়িয়ে জায়গাটি খালি করার চেষ্টা করছে। আমাদের ধর্মীয় কর্তৃপক্ষ ও পৌরসভার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, যার ফলে মুসল্লিদের মনে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। এমন ষড়যন্ত্র শুধু হেব্রনে সীমাবদ্ধ নেই। জেরুজালেমের অদূরে অবস্থিত ঐতিহাসিক স্থান নবী স্যামুয়েল ও এর চারপাশের প্রায় 28 একর জমি সম্প্রতি ইসরায়েলি প্রশাসন বাজেয়াপ্ত করেছে। নবী স্যামুয়েলের এই স্থানটি মুসলিম, খ্রিস্টান ও ইহুদি 3 ধর্মের মানুষের কাছেই সমান শ্রদ্ধার। কিন্তু গত কয়েক দশকে এর ভূগর্ভস্থ কক্ষটিকে সিনাগগ বা ইহুদিদের ইবাদতখানায় রূপান্তর করা হয়েছে এবং ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। 1971 সাল থেকেই দখলদার বাহিনী ধীরে ধীরে এর নিয়ন্ত্রণ নিতে শুরু করে। মসজিদের যে অংশটিতে নারীদের নামাজের জায়গা ছিল সেটি কেড়ে নিয়ে সিনাগোগে পরিণত করেছে। তারা আমাদের কখনো কখনো সেখানে নামাজ পড়ার সাময়িক অনুমতি দেয়, কিন্তু যে কোনো দিন আমাদের বের করে দিতে পারে। ফিলিস্তিনিদের অভিযোগ, এসব প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় স্থানগুলোর নিয়ন্ত্রণ নেয়ার আসল উদ্দেশ্য হল ফিলিস্তিনি ভূখণ্ড ও তাদের পরিচয়কে মুছে ফেলা। ফিলিস্তিনের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী হানি আল হায়েক জানিয়েছেন, ইউনেস্কোর নিয়মনীতি লঙ্ঘন করে এই ঐতিহ্যবাহী স্থানে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে, যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপিল করেও কোনো লাভ হয়নি। অন্যদিকে ইসরায়েলের কট্টরপন্থী নেতারা পশ্চিম তীরে স্থায়ী ইহুদি উপস্থিতি নিশ্চিত করতে একটি নতুন কর্তৃপক্ষ গঠনের তোড়জোড় চালাচ্ছে। সব মিলিয়ে একসময় উন্মুক্ত ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যগুলো এখন পরিণত হয়েছে ভূরাজনৈতিক লড়াইয়ের নতুন যুদ্ধক্ষেত্রে, যেখানে ফিলিস্তিনিরা প্রতিদিন লড়ছেন নিজেদের অস্তিত্ব ও ইতিহাস টিকিয়ে রাখার জন্য। ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2645 জনে। আহত 12600 জনের বেশি। সরকারি সর্বশেষ হিসেব অনুযায়ী এখনও অন্তত 38500 মানুষ নিখোঁজ রয়েছেন। এই অবস্থায় জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশায় দিনরাত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে দেশি বিদেশি উদ্ধারকর্মীরা। ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলায় গত 24 জুন 1 মিনিটের কম সময়ের ব্যবধানে আঘাত হানে 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প। এরপর কেটে গেছে 1 সপ্তাহের বেশি সময়, কিন্তু ভেনেজুয়েলাবাসীর সেই বিভাসিকার স্মৃতি এখনো তাজা। প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা আর নিখোঁজদের খুঁজে ফেরার আহাজারি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল এবং রাজধানী কারাকাসের আশেপাশে
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য বহুতল ভবন ধসে পড়েছে, ভেঙে গেছে সড়ক ও অবকাঠামো, বাতাসে মরদেহের দুর্গন্ধ আর আকাশে চক্কর কাটছে শকুন। রাস্তার পাশে দাঁড়িয়ে স্বজনদের খোঁজে অপেক্ষা করছেন হাজারো মানুষ। কেউ অলৌকিকভাবে বেঁচে ফেরার আশা করছেন, কেউ অন্তত প্রিয়জনের মরদেহটি খুঁজে পেয়ে দাফনের সুযোগ চান। সরকারি সর্বশেষ হিসাব অনুযায়ী এখনো অন্তত ৩৮,৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশায় দিনরাত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন দেশি বিদেশি উদ্ধার কর্মীরা। সরকারের পক্ষ থেকে সহায়তার ঘাটতি আছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর। ঔষধ ও চিকিৎসা সামগ্রীর সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নিজেদের ঘরে ফিরতে না পারায় হাজার হাজার মানুষ এখন পার্ক, উন্মুক্ত মাঠ ও জনচত্বরে অস্থায়ী তাবু কেড়ে বাস করছেন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।